আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই করোনাকালীন সময়ে তোমাদের স্কুল দীর্ঘদিন বন্ধ, সেই মার্চের 17 তারিখ থেকে। সেই আলোকেই বর্তমান সরকার তোমাদের সিলেবাসটাকে সংক্ষিপ্ত আকারে 1 মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে। আমরা সেই সিলেবাসের আলোকেই তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি এবং তোমাদের 6 সপ্তাহব্যাপী একটি অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সেই অ্যাসাইনমেন্টটি হলো, আমরা জানি যে প্রতিটি শিক্ষাক্ষেত্রেই মূল্যায়নের দুটি পদ্ধতি থাকে। একটি হলো আমরা বার্ষিক পরীক্ষার মাধ্যমে যে মূল্যায়ন করেছি, আরেকটি হলো এই তোমাদের অ্যাসাইনমেন্ট পদ্ধতি। যদিও আমাদের দেশে এই জিনিসটি খুব বেশি একটা প্রচলিত ছিল না, কিন্তু বর্তমান সময়ে তোমরা যাতে তোমাদের শিক্ষণফলটা আমরা মূল্যায়ন করতে পারি, সেই লক্ষ্যেই এই অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি যে তোমরা সকলেই এই অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করছো এবং আমাদের মোটামুটি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সময় অলরেডি শেষ হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টও শুরু হয়ে গেছে। তোমরা বাড়িতে বসে এই অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আজ বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ আব্দুল বাতেন, সহকারী শিক্ষক আইসিটি, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, শীতের আবির্ভাব অলরেডি চলে এসেছে। তোমরা জানো যে করোনা ভাইরাস শীতের সময়ই বেশি আক্রমণ করে, সেজন্য আমাদেরকে এই সময়টাতে খুব বেশি সাবধানে থাকতে হবে। কারণ শীতের সময়ে আমাদের ঠান্ডা, সর্দি, কাশি এই জিনিসগুলো বেশি আক্রমণ করে। আর আমরা জানি যে করোনা ভাইরাস আমাদের এই লক্ষণগুলো নিয়েই আমাদের শরীরে প্রবেশ করে, সেজন্য আমাদেরকে এই সময়টাতে খুব বেশি সাবধানে থাকতে হবে। আমরা খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হব না, আর যখনই ঘর থেকে বের হব অবশ্যই মাস্ক পরে বের হব। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো 8ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বলতে গেলে শেষ করা যাবে না। কারণ বর্তমান সময়ে এমন কোনো কাজ নেই যে যেই কাজটাতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে না, তথ্যের ব্যবহার হচ্ছে না, গবেষণার ব্যবহার হচ্ছে না, বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহার হচ্ছে না। সমস্ত কাজের ক্ষেত্রেই আমরা এই জিনিসগুলো ব্যবহার করছি। সেই ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। তারপরেও প্রিয় শিক্ষার্থী, আজ আমরা চেষ্টা করব তোমাদের কাছে কিছু বিষয় নিয়ে আলোচনা করার। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে আজকের এই পাঠটি তোমরা দেখার চেষ্টা করবে এবং যদি কোনো বিষয়ে সমস্যা মনে করো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই দেখি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আমাদের কি কি গুরুত্ব বহন করে। সামান্য আকারে আমরা জাস্ট একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করেছে সহজ। তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রচার সহ আরও বহুভূত প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করেছে। তথ্য প্রযুক্তি বিপণন বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে সমৃদ্ধি লাভ করেছে। তথ্য প্রযুক্তি বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, বিনোদন সহ নানান ধরনের সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের ব্যাপক প্রসারের ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সঙ্গে যারা বিশ্বের যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ইন্টারনেট, ইমেইলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আজ এক অন্যের সঙ্গে যোগাযোগের একটি সুন্দর ব্যবস্থা করতে পেরেছে। ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জনগণ ঘরে বসে অন্য দেশের কাজ করে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় তথ্য ও প্রযুক্তির কল্যাণে শ্রেণীকক্ষে পাঠদান থেকে শুরু করে ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন,
তারপরে ফলাফল প্রকাশ ইত্যাদি শিক্ষামূলক সকল কাজই এখন অনলাইন ভিত্তিক চালু হয়েছে। চাকুরি, ব্যবসা, বাণিজ্য ও প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চাকুরিদাতা ও প্রার্থী অনলাইনে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। অনলাইনের মাধ্যমে পণ্যের প্রচার এবং বিক্রিও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির সবচেয়ে উদ্ভাবনী কৌশলী প্রয়োগ হচ্ছে জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাগুলো সরাসরি নাগরিকের দোরগোড়ায় এবং তার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রোগীর রোগ নির্ণয় করা সহজ হয়েছে। টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা এখন আরও সময় সাশ্রয়ী ও সহজতর হয়েছে। তথ্য প্রযুক্তির কারণে গবেষণা জগতে সম্পূর্ণ নতুন একটি মাত্রা যোগ হয়েছে। মানুষ এখন সাহিত্য, শিল্প, গণিত, প্রযুক্তি আর বিজ্ঞান যা নিয়েই গবেষণা করুক না কেন, তারা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া সেই গবেষণার কথা চিন্তা করতে পারে না। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানবজাতির কল্যাণে এবং উন্নয়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম, প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনা থেকে কি বুঝতে পারলাম? আমাদের দৈনন্দিন জীবনের যত কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ডেই তথ্য প্রযুক্তির গুরুত্ব ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা বলে শেষ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তথ্য প্রযুক্তির কিছু কিছু ক্ষেত্রে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আমাদের কাজের ক্ষেত্র সৃষ্টিতে তথ্য প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখছে। কারণ আমরা যতই দেখছি যে চতুর্দিকে আমাদের এই মানুষ বেড়ে যাচ্ছে, তাহলে যেহেতু জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেহেতু কাজের পরিধি বাড়তে হবে, তা না হলে তো তারা কাজের সুযোগ পাবে না। সেই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে, কারণ এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণেই কাজের পরিধিগুলো বাড়ছে, দিন দিন নতুন নতুন কাজের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি, দেখো এখানে মহিলাদের কাজের একটা সুযোগ হয়েছে, কম্পিউটারে তারা কাজ করতেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও দেখতে পাচ্ছি একজন লোক এখানে মোবাইল ফোনের মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, কিন্তু একটা সময় তথ্য প্রযুক্তি না থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু সম্ভব হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দেখো একটা সময় মানুষ যোগাযোগের জন্য শুধু কেবল এক জায়গায় বসে থেকে অন্য আরেক জায়গায় যোগাযোগের জন্য একটা চিঠি পাঠাতো, সে চিঠির উত্তর আসতে আরও অনেক দিন সময় লাগতো, দীর্ঘ একটা প্রসেস লাগতো, সময় লাগতো। কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে আজ দেখো আমরা এক জায়গায় বসে থেকে সকল জায়গার সাথে যোগাযোগ করতে পারছি। আমরা প্রথম ছবিটিতে কি লক্ষ্য করছি? প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক একটা অফিসে বসে আছে, অন্য আরেকটা হয়তো অফিসের সাথে মিটিং করতেছে, তাদের ওখানে যেতেও হয়নি, কিচ্ছু করতে হয়নি, এক জায়গায় বসেই তারা কাজ করতে পারছে। আমরা দ্বিতীয় ছবিতে কি লক্ষ্য করছি? দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ফেসবুক, যেটার সাথে আমরা সবাই পরিচিত, সামাজিক যোগাযোগের মাধ্যমে একসাথে আমরা লক্ষ কোটি মানুষের সাথে যোগাযোগ করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝছি? যে যোগাযোগের ক্ষেত্র তথ্য প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী, এবার আসো ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে। দেখো একটা সময় মানুষ তার দোকানের হিসাব নিকাশ খাতায় লিখে রাখতো, বৃষ্টি এসে তার খাতা হয়তো নষ্ট হয়ে গেছে, সে আর হিসাবগুলো খুঁজে পেত না। কিন্তু এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে এখন বিভিন্ন সফটওয়্যার বের হয়েছে, সফটওয়্যারগুলো ব্যবহার করে তার দৈনন্দিনের হিসাব নিকাশ, তার কত পরিমাণ মালামাল স্টকে আছে, কি পরিমাণ মালামাল তার প্রয়োজন আছে, আজকে কত টাকা বিক্রি হলো, সমস্ত জিনিসই কিন্তু এখানে তার হিসাব নিকাশের খাতায় সে সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করে রাখতে পারে। তাহলে তার জন্য এটা সুবিধা হলো। তারপরে দোকানের বিক্রয় সহ যাবতীয় সকল হিসাব নিকাশ তার সফটওয়্যারের মাধ্যমে সে সংগ্রহ করে রাখতে পারতেছে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থী, সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তি। বর্তমান বাংলাদেশ সরকার বলেছিলেন যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তর করবেন। হ্যাঁ,
ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্যই সরকার তার সরকারি সকল দপ্তরে সকল সেক্টরে সে এখন অনলাইন ভিত্তিক কাজ শুরু করে দিয়েছে। আমরা যে কোনো জায়গায় বসে থেকে ঘরে বসে থেকে আমরা সরকারি সকল সুযোগ সুবিধা এক জায়গায় বসে পেতে পারি। এইরকম সুযোগের ব্যবস্থা করে দেওয়া হয়েছে শুধু একমাত্র তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে। প্রিয় শিক্ষার্থী, সরকার ঘোষণা দিয়েছিলেন যে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির 100% প্রয়োগ করতে হবে। এমনকি আরও ঘোষণা দিয়েছেন যে 2021 সালের ফলে সকল অফিস হবে পেপারলেস, কোথাও কোনো পেপার থাকবে না, সব অনলাইন ভিত্তিক কার্যক্রম চলতে থাকবে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো কাজই এখন পেপারলেস হয়ে গেছে। আমরা আমাদের শিক্ষকদের এমপিওর কাজ করতেছি এখন পেপারলেস, আমরা আমাদের রেজিস্ট্রেশনের কাজগুলো করতেছি পেপারলেস। আগে এই তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য কত কষ্ট করতে হতো শিক্ষকদেরকে, কতবার বোর্ডে যেতে হতো, হার্ড কপি লিখতে লিখতে জীবন শেষ। কিন্তু এখন আর এই সমস্ত কাজ করা লাগতেছে না শুধু একমাত্র এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে। তারপরে আমরা আরেকটু যদি বলি যে ডিজিটাল সেন্টারের কথা বলা হয়েছে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদকে এক একটা ডিজিটাল সেন্টার হিসাবে রূপান্তর করা হয়েছে। এটা হলো একটা সরকারের সবচেয়ে বড় একটা সাফল্য যে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষ এখন ইন্টারনেটের সেবা পাচ্ছে, বিদেশে কথা বলতে পারছে, বিদেশে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারছে। তাদের সেখানে যুবক যুবতীদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে। তাহলে সরকারের এই সার্বিক কার্যক্রমগুলো এখন আমরা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী, চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে এই তথ্য প্রযুক্তির কারণে। একটা সময় মানুষের কি রোগ হয়েছে সেটাই নির্ণয় করা খুব কষ্টসাধ্য ছিল, কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের কারণে আজ মানুষকে একটা মেশিনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে তার শরীরের কোন জায়গায় কি সমস্যা আছে সকল রিপোর্ট একবারে বেরিয়ে আসতেছে। ইভেন কি আমরা ঘরে বসে থেকেও আমরা চিকিৎসা সেবা পাচ্ছি। টেলিমেডিসিনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমরা চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব যে গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, হ্যাঁ, এখন যে কোনো গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ল্যাবরেটরিগুলো একেবারে নিখুঁত ফলাফল মানুষের রোগ নির্ণয় করতে সক্ষম হচ্ছে শুধু একমাত্র এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণেই। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব যে আমাদের বিজ্ঞানাগারগুলোতে খুব বেশি দিন আগের কথা নয় যে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল বিদ্যালয়ের বিজ্ঞানাগারগুলো, কিন্তু এখন আর বিদ্যালয়ের বিজ্ঞানাগারগুলো কিন্তু ওইরকম জরাজীর্ণ না। প্রত্যেকটা বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা করার মতো ইনস্ট্রুমেন্ট বর্তমান সরকার প্রেরণ করেছেন এবং সেগুলো দিয়েই আমাদের শিক্ষার্থীরা গবেষণার কাজ পরিচালনা করতেছেন। প্রিয় শিক্ষার্থী, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক দক্ষ হয়ে ওঠে, ফলে স্বল্প কর্মীর মধ্যে অনেক কাজ করে নেওয়া যায়। একজন কর্মী একাধিক লোকের কাজ করতে পারে। দেখো, আমরা আগে দেখতাম যে একজন লোক বসে বসে খাতায় লিখতো, সে সারাদিনে কতটুকু লিখতে পারতো, ঠিক না? কিন্তু এখন আমরা এই প্রযুক্তি ব্যবহারের কারণে একই সঙ্গে আমরা কত কোটি মানুষের কাছে একসাথে মেসেজ পাঠিয়ে দিতে পারতেছি। কিন্তু আগে বসে বসে একটা চিঠি লিখতো, সেই চিঠি কপি করতো, তারপর বিভিন্ন জনের কাছে পাঠাইতো। কিন্তু এখন একটা মেল করতেছে, একসাথে মেল পাঠিয়ে দিল, হাজারো লোকের কাছে চলে গেল। তাহলে এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে আমরা এই একাধিক লোকের সাথে আলোচনা করতে পারতেছি। তারপরে দেখো, কারখানায় বিপজ্জনক কাজগুলো রোবটের মাধ্যমে রোবট ব্যবহার করে কাজ করতেছে। তাহলে এতে সুবিধাটা হলো কি, যে আমাদের মানুষের দ্বারা অনেক কাজই করা হয়তো সম্ভব হয় না, বা আমরা মানুষ যারা আছি আমরা দীর্ঘ সময় কাজ করার পরে একটা ক্লান্তি চলে আসে, কিন্তু রোবটের কিন্তু কোনো ক্লান্তি নেই। যার কারণে এই রোবট দ্বারা কাজ করানোর ফলে দীর্ঘ সময় কাজ করাতে পারতেছে। এই ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটতেছে। আমরা আরও লক্ষ্য করছি যে কর্মীদের উপস্থিতির জন্য ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে, যার কারণে কোনো কর্মী কিন্তু এখন আর তার কাজ থেকে ফাঁকি দিতে পারতেছে না। সে কখন অফিসে আসতেছে, আবার কখন অফিস থেকে বের হয়ে যাচ্ছে, সকল কিছু কিন্তু এখানে রেকর্ড থাকতেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব যে ব্যবসার ক্ষেত্রে বা কর্মর ক্ষেত্রে গুদামে মালামাল স্বয়ংক্রিয়ভাবে গুদামজাত করা। দেখো, একটা গুদামে অনেক উপরে মালামাল রাখার জন্য শ্রমিকদেরকে ওইখানে উঠে রাখতে হতো, কিন্তু এতে একটা ঝুঁকি ছিল।
যে কখন সে সেখান থেকে পড়ে যায়। কিন্তু এখন বিভিন্ন মেশিনের মাধ্যমে, রোবটের মাধ্যমে একাধিক উঁচু জায়গাতে আমরা মালামাল গুদামজাত করে রাখতে পারতেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব যে ব্যাংকের একটা এটিএম কার্ড, এটা মানুষের ভিতরে ব্যাপক একটা পরিবর্তন এনে দিয়েছে। দেখো, আমি এখন আমার ব্যাংকে টাকা আছে, কিন্তু হঠাৎ করে রাত্রবেলায় আমার খুব বেশি প্রয়োজন হয়ে গেল টাকার, কিন্তু ব্যাংক পরের দিন খুলবে, তারপর আমি টাকা পাবো। আর যদি মনে করো সেটা হয়ে যায় শুক্রবার রাত্রে, তাহলে তো আরও বিপদ, কারণ রোববারে ব্যাংক খুলবে, আমি রোববারে টাকা পাবো, কিন্তু আমার রোগ, আমার বিপদ, সেটা কি বসে থাকবে? কখনোই বসে থাকবে না। যার কারণে দেখো, আমরা এটিএম বুথের মাধ্যমে আমাদের এটিএম কার্ড দিয়ে আমরা টাকা উত্তোলন করে নিয়ে আসতে পারতেছি। সময় সাশ্রয় হলো, বিপদ থেকে আমরা উদ্ধার পেলাম। প্রিয় শিক্ষার্থী, ঘরে বসে ভার্চুয়াল অফিস করার কারণে কাজের ফাঁকি কমে যাচ্ছে। দেখো, আমি অফিসে নাই, আমার অফিসের লোকজন তারা কাজে ফাঁকি দিবে। আমি যদি সিসি ক্যামেরা সিস্টেম করে দিই, সেখানে আমি ঘরে বসে মোবাইলেই আমি দেখতে পারি যে আমার অফিসে তারা কি কাজ করতেছে না করতেছে। আবার আমি ভার্চুয়াল মিটিং করলাম, হ্যাঁ, আমি অফিসে না গিয়েও মিটিং করতে পারতেছি। তাই দেখো কত সময় বাঁচতেছে, হ্যাঁ, তারপর কাজের গতি কত বেড়ে যাচ্ছে। এই কাজগুলো কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য প্রযুক্তি ব্যাপক গুরুত্ব বহন করে। প্রিয় শিক্ষার্থী, কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে আরও কিছু গুরুত্ব বিষয় আছে, যেগুলি দেখো, মোবাইল ফোনের কথা বলা হয়েছে। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার হয়ে নতুন একটা কর্মসৃজন সৃষ্টি হয়েছে, যেটা কিছুদিন আগেও কিন্তু ছিল না। এই মোবাইল ফোন আসাতে দেখো আমরা অনেকগুলো কাজ কিন্তু বেড়ে গেছে। কেমন? এই মোবাইল ফোন বিক্রেতা বেড়ে গেল। এখন দেখো, প্রত্যেকটা বড় বড় শপিং মলে একটা ফ্লোর থাকে মোবাইল ফোনের জন্য। তাহলে দেখো কতগুলো দোকান বেড়ে গেল, এখানে কতগুলো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও লক্ষ্য করব মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণের কাজ। দেখো, বিক্রি করছে, আবার পাশাপাশি সেটা মেরামত করার জন্য কিন্তু আরেকটা শ্রেণীর লোক কাজের গতি বেড়ে গেল। এভাবে প্রিয় শিক্ষার্থী, মোবাইল ফোনের বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানি খুলেছে, যেমন ধরো রবি, তারপরে গ্রামীণ ফোন, তারপরে আছে টেলিটক, বাংলালিংক। এই যে এগুলোতে বিভিন্ন কাস্টমার কেয়ার হচ্ছে, কাস্টমার কেয়ারে কত সংখ্যক লোক কাজ করতেছে, অফিসিয়ালি কত লোক কাজ করতেছে, বিভিন্ন টাওয়ার আছে, টাওয়ারগুলিতে কত লোক কাজ করতেছে। তাহলে এই যে মোবাইল ফোনটা আসার কারণে কত হাজার, কত লক্ষ লক্ষ লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করি নতুন নতুন কর্মখাতের সৃষ্টি হচ্ছে এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে। এই যে দেখো, এই কাস্টমার কেয়ারে যারা কথা বলে, তারপরে নগদ, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিংগুলো চালু হয়েছে, সেখানেও কিছু লোকের কাজের গতি বেড়ে গেছে। তারপরে মোবাইল বিক্রি হচ্ছে, তারপর মোবাইল মেরামত করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই মোবাইল ফোন আসলে অনেক কাজের সৃষ্টি হয়েছে। এবার আসো, যোগাযোগ করার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যোগাযোগের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একমুখী যোগাযোগ ব্যবস্থা, আরেকটি হলো দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। তাহলে একমুখী যোগাযোগ ব্যবস্থা কোনগুলো? প্রিয় শিক্ষার্থী, দেখো, চিঠিটা হলো একমুখী যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ আমি যার কাছে চিঠি পাঠালাম, আমার কথাগুলো সে শুনলো, তার চিঠি পড়ার পরে তার ব্যক্তিটা কি সেটা কিন্তু সে সাথে সাথে আমাকে জানাইতে পারলো না। সে আবার একটা চিঠি লিখবে, সেটা আমি জানবো। তখন আমার মনে হতো কিছু ব্যক্তি থেকে গেল, আমি আর সেটা জানাতে পারলাম না। এটা হলো একমুখী যোগাযোগ ব্যবস্থা। পত্রিকা আমাদেরকে একমুখী তাদের খবর দিয়ে যাচ্ছে, আমরা পড়ে যাচ্ছি, কিন্তু আমি আমার মনের অভিব্যক্তিটা তার কাছে প্রকাশ করতে পারছি না। রেডিওতে আমরা তাদের প্রচারিত সকল অনুষ্ঠান শুনতে পাচ্ছি, কিন্তু আমি এখান থেকে কিছুই বলতে পাচ্ছি না। টেলিভিশন আমরা দেখতে পাই, সে আমাকে যা শোনায় আমি তাই শুনতে পাই, কিন্তু আমি এখান থেকে তাদেরকে কিছু বলতে পারতেছি না। প্রিয় শিক্ষার্থী, এমনি করে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা, দেখো, খেয়াল করো যে এখানে একটি মেয়ে মোবাইলে কথা বলছে, নিশ্চয়ই কাউকে দেখছে আর কথা বলছে। সে কি বলতেছে এবং ওখান থেকে কি বলতেছে, দুজন দুজনকে দেখতেছে আর কথা বলতেছে। তাহলে এটা কি দুজনের সাথে একটা সমন্বয় হচ্ছে না? তাহলে এটাই হলো দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। এখানে দেখো, কম্পিউটারে বসে একজন আরেকজনকে দেখে দেখে কথা বলতেছে। আমি কি বলতেছি, আমার উত্তরের সাথে সাথে সে উত্তর দিচ্ছে, সে কি বলছে তার সাথে সাথে আমাকে উত্তর দিচ্ছে। এভাবে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে। আবার আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে, ফেসবুকে আমি একটা কমেন্টস করছি, সেই সাথে সাথে আমাকে রিপ্লাই করতেছে, আমরা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলতে পারতেছি, তাই না?
হ্যাঁ, এছাড়াও সামাজিক আরো অনেক যোগাযোগ আছে, ইউটিউব, টুইটার, ফেসবুক, বিং ইত্যাদি ইত্যাদি আরো অনেক সামাজিক যোগাযোগ ব্যবস্থা আছে যেগুলো দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা পালন করে দেখো। মজুদ নিয়ন্ত্রণ, অর্থাৎ আমার একটা দোকান আমি চালাইতেছি, সেই দোকানে কি পরিমাণ মালামাল আমার স্টকে আছে সেটা কিন্তু আগে গুনে 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 হিসাব করতে হতো, কিন্তু এখন বর্তমানে সফটওয়্যার ব্যবহারের কারণে আমি এই সফটওয়্যারে একটা ক্লিক করলেই বলতে পারবো যে আমার এখানে কি পরিমাণ মাল মজুদ আছে। উৎপাদন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থাটা অনেক সহজ হয়ে গেছে এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে। দেখো, আমরা একসাথে এত হিউজ পরিমাণ পণ্য উৎপাদন করতে পারতেছি একমাত্র এই প্রযুক্তি ব্যবহারের কারণে, মেশিনের মাধ্যমে। আগে মানুষ হাতে কাজ করত, এখন মেশিন কাজ করতেছে। মেশিনে একটা মানুষ যে পরিমাণ কাজ করতে পারে তার অনেক বেশি গুণ কাজ করতে পারে, যার কারণে আমাদের উৎপাদন বেড়ে গেছে। তারপরে উন্নত যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে আমাদের ব্যবসার অনেক সুবিধা হয়েছে। আমরা সেই ঢাকা থেকে আগে মালামাল আনার জন্য কার্গোতে মালামাল আসতো, একদিন, 2 দিন, 3 দিন লাগতো, আর এখন সকালবেলা যাচ্ছে মালামাল কিনে আবার বিকেলে চলে আসতেছে। তাহলে এই যে যোগাযোগের কারণে ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি সাধন হয়েছে। শিক্ষার্থী, আরো দেখতে পাচ্ছি আমরা সঠিক হিসাব রাখার ক্ষেত্র এই তথ্য যোগাযোগ ব্যবহার করা হচ্ছে। কারণ আমার খাতায় হিসাব রাখতাম, খাতা হারিয়ে যেত, কিন্তু এখন সফটওয়্যারের মাধ্যমে একেবারে পাই টু পাই হিসাব নিকাশ রাখা যাচ্ছে। একজন মালিক ইচ্ছা করলে দোকানে না থাকলেও কর্মচারী সেখান থেকে যে চুরি করে নিয়ে যাবে সে ভয়টি কিন্তু এখন আর নেই। আমরা আরো লক্ষ্য করছি বিপণনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কত বেশি প্রসার করতেছে। দেখো, বিপণন হলো, আমরা জানি যে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এর মাঝখানে যতগুলো কাজ হয় সকল কাজগুলোকে আমরা একসাথে বিপণন বলি। তাহলে দেখো, উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত আমাদের অনেকগুলো প্রযুক্তি এখানে ব্যবহার হচ্ছে, আর প্রযুক্তিগুলো ব্যবহারের কারণেই উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে আসা পৌঁছানো পর্যন্ত পণ্যগুলো খুব দ্রুত সময়ে পৌঁছে যাচ্ছে। এবং আমরা এখানে বিজ্ঞাপনের কাজ করতে পারছি, প্রযুক্তির কারণে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি, তারপর টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছি, যাতে করে মানুষ সহজে আমাদের লোকেশনগুলো চিনতে পারতেছে। একটা নতুন একটা দোকান দিয়েছি, মানুষ চিনবে কিভাবে, জানবে কিভাবে? সোশ্যাল মিডিয়াতে আমরা একটা অ্যাড দিয়ে দিলাম, বাস সবাই চিনে গেল। এভাবে করে আমাদের বিপণনটা বেড়ে গেছে। তারপরে দেখো, বিক্রয় ব্যবস্থাপনার হিসাব। একটু আগে আমি বলেছি যে একজন মালিক দোকানে না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ তার সকল পণ্য একটা সফটওয়্যারে এন্ট্রি করা আছে। আজকে কত টাকা বিক্রি হলো, কত টাকা বাকি আছে, কি আছে না আছে, সমস্ত হিসাব কিন্তু তার সফটওয়্যারে আসলে সে সন্ধ্যাবেলা আসলে সে বলতে পারবে যে কিভাবে তার দোকানে বিক্রি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, মূল্য সংগ্রহ করাও এই তথ্য প্রযুক্তির মাধ্যমে খুব সহজ। কারণ আমরা দেখতে পাই এখন ম্যাক্সিমাম দোকানে গেলেই দেখবা যে পণ্যটা আমরা কিনতেছি তার উপরে বারকোড রিডারটা রাখার সাথে সাথেই তার কম্পিউটারে মূল্য চলে গেছে। তাহলে দেখো কি সুন্দরভাবে আমরা এই পণ্যগুলির মূল্য সংগ্রহ করতে পারছি। শিক্ষার্থী, এবার আসো সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা আগেই বলেছি যে সরকারি কর্মকাণ্ডে সকল দপ্তরে এখন তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি সরকারি তথ্যাদি প্রকাশের ক্ষেত্রে। দেখো, বাংলাদেশ সরকার একটি ওয়েবসাইট খুলেছেন, সেটা হলো www.bangladesh.gov.bd। এটাকে বলা হয় বাংলাদেশ তথ্য বাতায়ন। অর্থাৎ এখানে বাংলাদেশ সরকারের সকল সরকারি দপ্তরের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে যার যেই দপ্তরে প্রয়োজন সে সেই দপ্তরের বিভিন্ন তথ্য নিতে পারে, সেই দপ্তর কি সেবা দিচ্ছে সেগুলো সে পেতে পারে। কারণ আমরা আসলে জানিই না অনেক ক্ষেত্রে যে আমার একটা সেবার জন্য আমি কোন মন্ত্রণালয়ে যাব বা কোন দপ্তরে গেলে আমি এই সেবাটা পাবো, এই জিনিসটা আমরা অনেকে জানি না। ইচ্ছে করলেই আমরা এই একটা সাইটে বসে থেকে আমরা সকল দপ্তরের খোঁজখবর নিতে পারি। আমি যে কোনো জায়গায় একটা অভিযোগ দিব, সেক্ষেত্রেও কিন্তু আমি ঘরে বসেই আমি একটা অভিযোগ দিয়ে দিতে পারতেছি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আরো আছে আইন ও নীতিমালা প্রণয়নের সংশোধনের ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। কিভাবে? যে বিভিন্ন সময়ে দেখা যায় যে আইনগুলো প্রণয়ন করার ক্ষেত্রে জনগণের একটা মতামতের প্রয়োজন। ইচ্ছা করলে আমরা ভার্চুয়ালি জনগণের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে আমরা একটা জরিপের মাধ্যমে এই বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইন প্রণয়ন করতে পারি। শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি মানুষের একেবারে দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে এই তথ্য প্রযুক্তি। সরকার বসে আছেন ঢাকায়, তার দপ্তরে বসে আছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে আছেন, কিন্তু তার দপ্তর কিন্তু আমার বাসায় চলে আসছে।
আর আমি এখানে বসে থেকেই তার দপ্তরে বিভিন্ন কাজ করতে পারতেছি। তাহলে দেখো সেখান থেকে আমার ঘর পর্যন্ত চলে এসেছে, সরকারি সকল সেবাই এখন আমার ঘরে। আমি এখানে বসে থেকে আমার চাকরির আবেদন করতে পারতেছি, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠিপত্র আমি দেখতে পারতেছি, তারপরে আমার স্কুলের বিভিন্ন তথ্য আমি ঘরে বসে দেখতে পারছি। তাহলে সেবাগুলো সব আমার ঘরে চলে আসছে না, একেবারে দোরগোড়ায় চলে আসছে। হ্যাঁ, দেখো এই যে বাংলাদেশ.gov.bd, এখানে সমস্ত লিঙ্ক দেওয়াই আছে। তারপরে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, যেখানে গেলে আমরা আমাদের সরকারের কি কি কাজ আছে এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আরও যে সরকার যেই ই পর্যার ব্যবস্থা করেছে, এই খতিয়ান তোলার জন্য আগে মানুষের কি পরিশ্রম করতে হতো, এখন আর সেই পরিশ্রম নাই, ঘরে বসে এখন মানুষ খতিয়ান তুলতে পারছে। তারপরে এখানে বলা হয়েছে ই বুকের কথা। ই বুক আমরা জানি যে একটা এই সফটওয়্যারের ভিতরেই হাজার লক্ষ কোটি বই আছে, যেটা আমার বিশাল একটা ঘরের প্রয়োজন ছিল একটা লাইব্রেরি করার জন্য, কিন্তু এখন আর আমার সেটার প্রয়োজন হচ্ছে না। আমরা ইবুক ব্যবহারের মাধ্যমে লক্ষ লক্ষ বই পাচ্ছি, সেখান থেকে আমরা এগুলো সংগ্রহ করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব ই পুঁজি কৃষকদের জন্য, বিশেষ করে আখ চাষিদের জন্য এই সাইট খোলা হয়েছে। তারা ঘরে বসেই বর্তমানে আখের কি দর, কি দাম আছে, কোথায় আখ বিক্রি করতে হবে, কারা আখ ক্রয় করতে আসবে, এই সকল জিনিস তারা ঘরে বসেই এই সেবাটা পেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব যে পাবলিক পরীক্ষার ফলাফলগুলো এখন প্রকাশ হচ্ছে অনলাইনের মাধ্যমে। আগে এই পাবলিক পরীক্ষার ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে ঘন্টার পর ঘন্টা স্কুলে গিয়ে বসে থাকতে হতো, এখন আর সেটা করতে হচ্ছে না, ঘরে বসে সে তার ফলাফল পেয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব ই স্বাস্থ্য সেবা, ইলেকট্রনিক স্বাস্থ্য সেবা, যেটা আমাদের একেবারেই আমাদের দোরগোড়ায় চলে আসছে। আমি রাত্রে 12টা, 1টা, 2টায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, এখন কোথায় যাব, কার কাছে যাব, ডাক্তার কোথায় পাবো, না, এখন আর এইসব নিয়ে কোনো টেনশনই নেই। আমরা ই স্বাস্থ্য সেবায় যখনই প্রবেশ করব, সেখানে দেখব যে অসংখ্য ডাক্তার বসে আছে আমার জন্য। আমি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারি যে এই সমস্যার জন্য আমি এখন কি করতে পারি। এইভাবে আমরা সেবাগুলো পেতে পারি। তাহলে স্বাস্থ্য সেবাগুলো আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাচ্ছে, যেটা মানুষের জন্য এখন অনেক সহজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো আমরা বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা স্থানান্তর করতে পারতেছি খুব সহজে, যে কোনো সময় আমরা টাকা স্থানান্তর করতে পারি। বিভিন্ন বিল পরিশোধ করতে পারতেছি এখন ওই অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে এই বিলগুলো আমরা পরিশোধ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, পরিবহনের ক্ষেত্রে একটা মারাত্মক একটা ঝুঁকি ছিল, কষ্টসাধ্য ব্যাপার ছিল মানুষের। এই যে বিভিন্ন সময়ে, বিশেষ করে ঈদের সময়গুলোতে বাড়িতে যাওয়ার জন্য মানুষ ট্রেনের টিকিট, বাসের টিকিট ক্রয় করার জন্য কত কষ্ট করতে হতো, কিন্তু এই অনলাইনের কারণে এখন আর সেই লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট করে তাদের টিকিট সংগ্রহ করতে হয় না, অনলাইনে আমরা এগুলোই করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করি যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে অনলাইনে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। এছাড়াও আরও প্রশিক্ষণের ক্ষেত্রে, তারপরে চিকিৎসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এখন অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারি একেবারে ঘরে বসে। প্রিয় শিক্ষার্থী, চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগের প্রযুক্তির যে অবদানগুলো দেখো, আমরা এক জায়গায় বসে আছি, ডাক্তার অন্য জায়গায়, কিন্তু বসে থেকেও দুজনের চিকিৎসা সম্ভব, আর সেটা হয়েছে একমাত্র এই তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণেই। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব যে চিকিৎসা ক্ষেত্রে আইসিটি যন্ত্রের ব্যবহারের কারণে মানুষের এখন রোগ নির্ণয়টা অনেক সহজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি ভূমিকা পালন করে দেখো, এখন যে কোনো ধরনের কৃষি গবেষণা বলো, তারপরে চিকিৎসা গবেষণা বলো, পরিবহন গবেষণা বলো, যে কোনো গবেষণার ক্ষেত্রে এখন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তারপরে শিক্ষার্থীরাও তাদের বিদ্যালয়গুলিতেও গবেষণার কাজে এই প্রযুক্তি ব্যবহার করছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির যে গুরুত্ব, এই গুরুত্বটুকু অবলম্বন করতে পেরেছ, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি। সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই তথ্য প্রযুক্তি সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইনের পক্ষ থেকে সকলকে স্বাগত আবারও ধন্যবাদ জানিয়ে
আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।